আসসালামু আলাইকুম। গজলডোবা বাঁধ ভারত প্রতিষ্ঠা করে ১৯৯৮ সালে তিস্তায় তাদের অংশে। উদ্দেশ্য তিস্তার ১০০% পানির উপরে তাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ। ৫৪টি গেট রয়েছে এই বাঁধে। ২৯১৮ কিলোমিটার দীর্ঘ তিস্তা মহানন্দ খালের মাধ্যমে ভারত তাদের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, মালদহ জেলায় পানি সরবরাহ নিশ্চিত করে। বর্ষায় যখন ডুবে যাওয়ার সম্ভাবনা জাগে ভারত, তখন গেটগুলোকে খুলিয়ে দেওয়া হয়। ডুবে যায় বাংলাদেশ। গ্রীষ্মে যখন পানির প্রয়োজন হয় বাংলাদেশের, তখন গেটকে করা হয় বন্ধ। খরায় মারে বাংলাদেশকে। এই ডুবা এবং খরায় মরা তিস্তার পারের মানুষগুলোর আত্মচিৎকার শুনব আজ আমরা। কবে তারা মুক্তি পাবে এই তিস্তার পানি অত্যাচারের আর জুলুমের হাত থেকে? ভারতের একতরফা পানির তিস্তার ওপর নিয়ন্ত্রণ থেকে কবে তারা পাবে তাদের ন্যায্য হিস্সা? চলুন না কথা বলি, তিস্তা পারের সেই অসহায় মানুষগুলোর আত্মচিৎকার শুনি। এতে যে বন্যার সময় পানিতে ভরে যায় তিস্তা, তো এতে কি হয়? আপনাদের কি ক্ষতি হয়? আমাদের ফসলের ক্ষতি হয়, বাড়ি ঘরের ক্ষতি হয়, নদী ভাঙন শুরু হয়। আর আমাদের এই বন্যাতে মানে এখন যে আমরা যে ফসল করব, সেই ফসল সম্পূর্ণ ক্ষতি হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমরা চাইতেছি পানির সমাধান চাইতেছি, যে পানিটা এখন যদি না দেয় ভারত, আর খরা মৌসুমে যখন আমরা রবি শস্য করি, ওই টাইমে যদি পানিটা দেয়, এরই মৌসুমে পানি যদি দেয়, তাহলে তো আমাদের পক্ষে ভালো হয়। ইরির সময় যে এটা পানি দেয় না, তাহলে তো ফসলের চাষ করতে আপনার ইরির আবার সে নিজের সেচ খরচ চালাইতে হয়, তাই না? আমাদের ইরি মৌসুমে পানি দেয় না ভারত, আর এই ফসলের ক্ষতি হচ্ছে আমাদের নিজের সেচ দিয়ে নিজের পানি ব্যবহার করতে হয়, আর ফসল করতে হয়, ইরি চাষ করতে হয়। তারপরে ওই মেশিন দিয়ে, পাম্প মেশিন দিয়ে আমাদের ফসল চাষ করতে হয়, ইরি ফসল করা হয়। তারপরে আমাদের যে ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো করতে হয়, তখন আমাদের এই যে সেচ দিয়ে পানি করতে হয়। গবাদি পশুর কি সমস্যা হয়? সমস্যা, খাওয়ার খুব সমস্যা হয়ে যায়। আবার ঘাস নাই, পানি নাই, সব কিনে খাওয়াতে হয়। ছাগলের সমস্যা, অসুখ রোগব্যাধি, ঘাস নাই। এতবার থেকে হলে নদী ভাঙতেছে, আমাদের বাস্তব বাড়ি ভিটে চলে গেল, বাড়ির হলে ভিটে গেল গা, মেয়ের কবর গেল গা। যেতে যেতে মনে করে ঘরের টুকানি আছে, এদিকেও যায় পানি। কি আমরা আরও কত পানি চাই দেখেন তো, তাও তো হলে কোনো কাজ বাজ হবার লাগছে না। এন অল্প একটু আছে, এটু কত যায়। বাস্তব মেয়ের কবর, মার চোখের সামনে কবর পর্যন্ত চলে গেল। আহারে, ঘরের ভিতরে ছিল, ওখানে গোটালটাই কাটে নামাই দিছে, কাটে নামাই দিয়ে সুলভ করে নিছে। তারপরে আমি এই ঘর নিয়ে যা বাইরে ভাঙিয়ে রাখছি। তারপরে এদিকে আর কোনো জায়গা নাই, আমার শুধু একটা ঘর আছে। এই ঘরটা শুধু রক্ষা করা দিচ্ছে, যে বস্তা মাটি দিয়ে দেয়, যে এটা আমার শাশুড়ির কবরস্থান। হ্যাঁ, এটা আমার শাশুড়ির কবরস্থান। এটি ৩-৪টা আছে, কিন্তু এই যে ভাঙে ভাঙে নামে যেতেছে। তা আমি এটা এই যে বস্তা ফেলায় কোনো রকম রক্ষা করতেছি আমার শাশুড়ির কবরস্থান। বন্যার কারণে এই যে আমাকে বাড়িঘর ভাঙ্গিয়া যাইতেছে, বাড়িঘর ভাঙ্গিয়া ভাইসা যাইতেছে। আমরা এখন সরকার আঙ্গুরে আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন আপনারা এটা আমাদের একটা ব্যবস্থা করে দেন, আমরা কীভাবে এখানে বাসস্থানে বাস করতে পারি। এই যে বাড়িঘর সব ভাঙ্গিয়া বন্যায় তলিয়ে যাইতেছে, ভাঙ্গিয়া যাইতেছে। হ্যাঁ, আমরা কোনো রিলিফ সাহায্য কিচ্ছু পাইনি। কিন্তু আমরা নদী ভাঙন হিসেবে কোনো আসে নাই, চেয়ারম্যানও আসে নাই, খোঁজ খবর নিতে দেয়, তাও দেখতেও আসে নাই। কিন্তু দূরে থেকে উনি খোঁজ খবর নেয়, কিন্তু আসে নাই কোনো দিনও চেয়ারম্যান। এখন রানিং যে চেয়ারম্যান আছে, উনি কোনো দিনও আসে নাই। আমরা যে নদী ভাঙন কী অবস্থায় আসি না আসি, তারপর যে কোনো রিলিফ সাহায্য আমরা কিচ্ছু চাই না। আমরা নদী ভাঙন, নদী খনন, নদী বান্ধন আমরা এটাই রক্ষা করতে চাই। মানে আপনি কইতে চাচ্ছেন যে আপনারা রিলিফ চান না, আপনারা সমাধান, পানির হিস্সা চান? হ্যাঁ, পানির হিস্সা চাই আমরা। এই যে ঘর বাড়ি যে বস্তা বান্ধিবা লাগছি ঘর বাড়ি রক্ষা করার জন্য, এমনভাবে বাঁধে দিয়ে গেছে ঘর ভিতরে মাটিও নেমে যায়। এই অবস্থা করে বাঁধে থুয়ে গেছে, অর্ধেক বস্তা তো পানির নিচে কাটে থুয়ে গেছে কর্মচারীরা। তো ঘর বাড়ি রক্ষা করে নেই তাও সেইভাবে। এই বাড়িটাই ছিল আমাদের, এই বাড়িটা ভেঙে গেল,
এর পরের বাড়িটা ছিল আমাদের চাচার বাড়ি, তারপরের বাড়িটা ছিল আমাদের আর এক চাচার বাড়ি। এইভাবে গ্রামটা ধ্বংস হয়ে যাইতেছে। আর এই ভেঙে যাওয়ার পরে ভারত থেকে পানি এসে এমনভাবে ভাঙে যে গড় টানার মতো কোনো কেউসিটি থাকে না। এর মধ্যে কোনো আমরা থাকবো কই যাই, কি সমাচার, এই সরকারে কোনো সময় বিধি ব্যবস্থা নিতেছে না, কোনো লোকই আসে না। তাইলে যত তাড়াতাড়ি এই সরকারের জন্য আমাদের এই কাজটা গ্রহণযোগ্য করে। আমরা ভারতের পানির অত্যাচার এবং জুলুম থেকে রক্ষা চাই। আমরা এই তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা চাই। তিস্তা পারের এই অসহায় মানুষের আহাজারি আমরা শুনছি। বছরকে বছর কেউ হারিয়েছে তার ভিটা, কেউ হারিয়েছে তার সন্তানের কবর অথবা পিতামাতার কবর। সরকার থেকে বিভিন্ন সময় কিছু রিলিফ নামক বস্তু তারা পেয়েছেন, এটি যেমন সত্য কথা, কিন্তু সেই রিলিফ তাদের ঘর বাড়ি, তাদের জীবনের কোনো পরিবর্তন আনতে পারে নাই। কত ভাঙন আর কত ভাঙন, এই আত্মচিৎকার সমগ্র তিস্তা পারের মানুষের। তারা আজ সকলের দাবি এক, আমরা হিস্সা চাই, পানির হিস্সা চাই, ভারতের থেকে পানির হিস্সা চাই, ন্যায্য হিস্সা চাই। গ্রীষ্মে খরায় পুড়িয়ে মারে যখন, আবার বর্ষায় মারে ডুবিয়ে। এই ডুবা আর ভাষার এই যে জীবন, এই তিস্তা পারের জীবন, এই তিস্তা পারের অসহায় মানুষগুলো কার কাছে চেলে তারা পাবে মুক্তি, কার কাছে তারা পাবে সমাধান, ঠিকানা তো তাদের জানা নেই। তবুও তারা বলতে চায় যে তাদেরকে বুঝুক, তাদেরকে জানুক, তাদের অসহায় থেকে জানাক। যে মা বলছে তার সন্তানের কবর হারিয়ে গিয়েছে, সেই মা জানে এই তিস্তার করুণ গল্পের কথা। ভারতের একচেটিয়া পানি প্রত্যাহার এবং একচেটিয়া পানি ছেড়ে দেওয়া এই মানুষগুলো করেছে অসহায়। তাই সকলেই দৃষ্টি আকর্ষণ করেছেন যে এই সরকারকে শক্ত অবস্থান নিতে হতে হবে আমাদের ন্যায্য হিস্যার জন্য। বাদ করে দেওয়া, বুলডোজার ফেলে শক্ত কিছু ফেলিয়ে এর সমাধান কোনোভাবেই সম্ভব নয়। শুধুমাত্র পানির ন্যায্য হিস্যা এই পলির পরন থেকে নদীকে যেমন উদ্ধার করতে পারে, নদীর ক্ষণস্রোতাকে যেমন ফিরিয়ে আনতে পারে, কৃষিক্ষেত্রে আনতে পারে বিপ্লব, আর এই অসহায় মানুষগুলো পেতে পারে তাদের একটি বসত ভিটা, যেখানে তাদের সন্তানরা, আগামী সন্তানরা পরিচয় দিতে পারবে এটি আমার বাবার বাড়ি, এটি আমার দাদার বাড়ি, আর এদের হারিয়ে গেছে বাবা দাদার বাড়ি। তাই এই অসহায় মানুষগুলো আসলেই চায় তিস্তার পানির ন্যায্য হিস্যা, এবং তারা সরকারের কাছে আহ্বান করছে যে ভারতের কাছে এই বিষয়ে তীব্রভাবে আবেদন, নিবেদন, অনুরোধ যাই হোক না কেন পানি নিয়ে আসুক বাংলাদেশের জন্য। ইনামো শাহরিয়ার, স্টাফ রিপোর্টার, বাংলা FM।